সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ট্যাংকার জাহাজ এমটি ইউয়ান জিংহে। চট্টগ্রাম বন্দরে দুপুরে জাহাজটি ডলফিন জেটিতে আনা হয়। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জাহাজটি পরিদর্শনের জন্য বন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি নিয়ে আরও ২টি জাহাজ পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় ৪,৫০০ লিটার জ্বালানি তেল ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। রাত ২:৩০টার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় তেল জব্দ করা হয়। পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ মধ্যরাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝাই লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গাংনী থানাধীন সাহেবনগর বাজারে অবৈধভাবে তেল সরবরাহ হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই, একটি লরি থেকে জনৈক রিপনের দোকানে তার একটা সার এবং কীটনাশকের দোকান, সেখানে সে 3টা ব্যারেলে অলরেডি তেল নামানো হয়ে গেছে। তখন আমি এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে এই তেলটা কোথা থেকে নিয়ে আসলেন। তো তখন তারা বলে যে আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরের ভিতরে, আমাদের খুলনা ডিপো থেকে তেল নিয়ে আসছে, এটা দৌলতপুরে নিয়ে যাওয়ার জন্য। তো তখন আমি জিজ্ঞেস করি, এই তেলটা তো এখানে অবৈধভাবে নামাচ্ছেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তারা কোনো বৈধ কাগজপত্র বা এখানে সরবরাহের কোনো কাগজপত্র দেখাতে পারবে না। পরবর্তীতে এখন এখানে যে 600 লিটার তেল জব্দ করা হয়েছে এবং এখানে জিম্মায় রাখা হয়েছে। বাকি বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম ৩ মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। গোপালপুরে একটা ভঙ্গুর ব্রিজের ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় ওই ভিডিওটি উনি আমাকে পাঠিয়েছিলেন। পরবর্তীতেও আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাধ্যমে সেখানে জরিপ করে দেখেছি যে ওই ব্রিজ মেরামত করার মতো অবস্থা না। তো ওই ব্রিজের নতুন বরাদ্দ আমরা নিয়ে আসছি। যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন যশোর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। পরিদর্শনকালে তিনি পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় এমপি কেউ যেন অতিরিক্ত দুর্ভোগে না পড়েন সেই বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদারের কথা বলেন। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে, বিশেষ করে ১৫ মাস বা তার কম বয়সী শিশুদের মধ্যে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত ৪০ শিশু, যাদের অধিকাংশরই বাড়ি কক্সবাজার। চিকিৎসকরা একে অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হিসেবে চিহ্নিত করেছেন। শিশুর জ্বর, কাশি ও সারা শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মোহাম্মদ মামুনুর রশিদের ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রামে হামের প্রকোপ দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে
15 মাস বা তার কম বয়সী শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে হাম আক্রান্ত অন্তত 40 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অধিকাংশই কক্সবাজার সহ দক্ষিণাঞ্চল থেকে আসা। জ্বর উঠছিল, ফার্স্টে জ্বর নিয়ে আসছি আর কি, এরপর আবার ডায়রিয়া হয়েছে, জ্বর, কাশি, তারপর হচ্ছে যে র্যাশ উঠছে আজকে 4-5 দিন ধরে। আমার বাচ্চা এখন গায়ের জ্বর, কাশি, ঠান্ডা, তারপরে হামের ভাব লাগছে আর কি। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 86 জন। তাদের মধ্যে 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 111 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বর, কাশি ও শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। 6 মাসের আগে কখনো হাম হয় না নর্মালি, কারণ বাচ্চাদের মায়ের শরীরের যে ইমিউন মেকানিজম আছে সেখান থেকে কিছু অ্যান্টিবডি বাচ্চার কাছে পাস করে। এটা 6 মাস পর্যন্ত একটা বাচ্চাকে কাভার দেয়, কখনো কখনো এটা 9 মাস পর্যন্ত কাভার দিতে পারে। চমেক হাসপাতালের পরিচালক বলেন, হাম সংক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি কোনো রোগী যদি খারাপ হয় অথবা যদি কোনো শ্বাসকষ্টজনিত হয়, এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। হাম আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সিটি মেয়র। এ সময় তিনি বলেন, দেশব্যাপী হাম প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়িয়েছে। টিকার কোনো সংকট নেই, সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। মা যখন 5-6 মাসের প্রেগনেন্ট থাকে সেখানেও তাদের টিটেনাস টক্সয়েড দেওয়া হয়। কাজে অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট 157 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত 11 দিনেই ভর্তি হয়েছে 50 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 15 জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে 13 শিশু ও 2 জন প্রাপ্তবয়স্ক রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 43 জন। এই পরিস্থিতিতে টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বেড়েছে। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। সারা দেশের মতো পাবনাতেও প্রতিদিনই বাড়ছে হামের রোগী। জ্বর, ঠান্ডা, কাশি, মুখ লাল হয়ে যাওয়া সহ নানান ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত শিশুরা। বিছনায় শুয়ালে পারে খালি ছটফট ছটফট করতে, তো এটা দেখে সারি আমরা বুঝেছিলাম যে বাচ্চার হাম বের হয়েছে। বের হওয়ার আগে এই হসপিটালে ভর্তি করছিলাম। ছেলে চোখই খুলছিল না, 3 দিন পর্যন্ত চোখ বন্ধ ছিল। কালকে বিকালে চোখ খুলছে, এখন একটু সুস্থ ছিল। হাম উঠছিল, সারি গেছে, তাহলে ঠান্ডা আছে। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হামে আক্রান্ত রোগী। জায়গা সংকুলানের পাশাপাশি অনেক অভিযোগও আছে রোগীর স্বজনদের। সুস্থ বাচ্চার পাশে যে অসুস্থ বাচ্চা একটা আসে, তাহলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে না? আমাদের সমস্যা হচ্ছে যে এক বেডে 3-4 করে বাচ্চা, তাদের সাথে আবার 4-5 করে লোক। ঠিক মতন যে অ্যান্টিবায়োটিক দেবে ডাক্তার পাওয়া যাচ্ছে না, মনে দেওয়া লাগবে 8টায়, আসতে 11টার সময়, 3 ঘন্টা 2 ঘন্টা লেট হচ্ছে। হামে আক্রান্ত শিশুদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি জানালেন এই হাসপাতালের আবাসিক চিকিৎসক। হামে আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া বলে থাকি আমরা। এছাড়াও অন্যান্য রোগে অন্যান্য উপসর্গ রয়েছে সাথে। চিকিৎসা সরঞ্জাম বলতে এই রোগীগুলোর জন্য যেগুলো বোঝায় সেগুলো আমাদের বর্তমানে কোনো কমতি নেই। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়ার পরেও অনেক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগের। হামের যে ইউনিট, সেখানে রোগীর স্বজনরা আসতেছে, বসতেছে এবং একসাথে খাওয়া দাওয়া করতেছে। তারা একজন আরেকজনের গা ঘেঁষে বসতেছে, এভাবেই তো হামটা ছড়িয়ে যাচ্ছে সবার মাধ্যমে। জনগণ সচেতন না হলে অবশ্যই হাম আগামীতে করোনার মতো মহামারীর রূপ নিতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রায় 600 কোটি টাকা নতুন করে টিকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে রোববার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশনা পেলেই নতুনভাবে হামের টিকা দেওয়া শুরু করবেন বলে জানালেন পাবনার সিভিল সার্জন। 95 to 97% এক্ষেত্রে প্রোটেকশন দেয়, বাকি কিছু অংশ রয়ে যাচ্ছে। আর
অনেক সময় এই ডোজ মিস হয়ে যায়। হাফিজা খানম জুথি, মাই টিভি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 13 মাসের শিশুকন্যা সাফা মারা গেছে। ভোর রাতে শিশুটি মারা যায়। মারা যাওয়া সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। হাসপাতাল সূত্র জানায়, গত 24 ঘন্টায় নতুন করে আরও 8 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 23 জনে দাঁড়ালো। এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানা 13 মাসের ছেলে সাইফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হলো। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত হয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে 9 জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত 67 জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। 24 মার্চ কিশোরগঞ্জ থেকে 4 মাস বয়সী শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুটি গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মারা যায়। শিশুটির হাম ছাড়াও হৃদযন্ত্রের বিকলতা সহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 17 মার্চ থেকে আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 181 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। হ্যাঁ, সেবা পাচ্ছি, বাট জ্বর কমতেছে না। জ্বরটা 104-5 ডিগ্রি এরকম। কোন অবস্থাতে বানাই রক্ত পরীক্ষা নিচ্ছে, চিকিৎসা সব ঠিকই আছে, খালি একটু জ্বর থাকে। 2 টিকা নিয়েছি, ওরও দিচ্ছি, কিন্তু 2-3টা মনে হয় চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মৌসুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গায় তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি মাঝারি মানের তাপপ্রবাহ। এতে করে এলাকা জুড়ে তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা বিভাগ সহ আরও 9টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের 5টি জেলাও রয়েছে। মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবনে গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা প্রতিদিনই বাড়বে জেলায়। খেটে খাওয়া ও পথচারীরা গরমের কারণে নাকাল হয়ে পড়েছেন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কমছে। চৈত্রের মাঝামাঝি এসে খরতাপে ভ্যাপসা গরম পড়েছে সারা দেশে। এ মাসে সারা দেশে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে 2 থেকে 4টি মৃদু অথবা মাঝারি এমনকি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ক্রমেই বাড়ছে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা। আগামী 3 দিন দেশের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাজশাহী ও খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। ঢাকার তাপমাত্রা গতকালকে যেহেতু ভালো একটা বৃষ্টি হয়েছে, গতকালকার আগের দিন আমাদের তাপমাত্রা ছিল 35। আজকে যদি বৃষ্টি না হয়, ধারণা করতে পারি যে 36-এর কাছাকাছি চলে আসতে পারে। আর যদি হিটওয়েভ ডিক্লেয়ার হয়ে গেছে গতকালকে থেকে, তা আশা করি যে আজকে যদি 36 আসে, তা ঢাকা জেলাটাও এটা হিটওয়েভের মধ্যে আওতায় চলে আসতে পারে। আর আগামী কয়েকদিন যদি আমি বলি, যে আমরা আগেই বলছিলাম যে 2 তারিখ বা তার কাছাকাছি সময় থেকে তাপমাত্রা বাড়তির দিকে থাকতে পারে, কারণ কি বৃষ্টিপাতটা কমে আসতে পারে এবং এই ধারাটা অব্যাহত থাকতে পারে 2, 3, 4, 5, 6 এরকম 4-5 দিন। এ মাসের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু, মাঝারি এমনকি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। হিটওয়েভ বা তাপপ্রবাহ যেটা বলি আমরা বলছি যে 2 থেকে 4টা আসতে পারে, মৃদু অথবা মাঝারি, এবং এর মধ্যে একটা অথবা
দুইটা তীব্র হতে পারে। তীব্র মানে বুঝছেন যে 40 থেকে 42-এর মধ্যে থাকতে পারে। অতি তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। আর যেটা হয় সাধারণত স্বাভাবিক, এটা স্বাভাবিক ধরে নিতে হবে, যেহেতু আমরা এপ্রিল মাসে সবচেয়ে উষ্ণতম মাস পাই। এদিকে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এপ্রিলেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানান শাহিনুল ইসলাম। যে 1 থেকে 2টা হয়তো লঘুচাপ তৈরি হতে পারে সাগরে, এটা বঙ্গোপসাগরে অনেকটা টোটাল বড় এলাকা, ওইখানে হয়তো বা সেটা একটা নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়, নিম্নচাপ হতে পারে, সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এখনও ক্লিয়ার না, তবে আমরা পরবর্তী সময় যদি হয় কমপক্ষে 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আমরা জানিয়ে দিই যে না আসলে হবে কিনা। এছাড়া আগামী সপ্তাহে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ হালকা মাঝারি এবং তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পহেলা বৈশাখে টাঙ্গাইলের 27,000 কৃষককে কৃষি কার্ড প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও 9টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে। দুপুরে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মাঠ পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী মাঠ থেকে উদ্বোধন করবেন, সেটার প্রস্তুতি হিসাবে আমরা দেখতে। চট্টগ্রামের ডবল মোরিং এলাকায় একটি শিপিং প্রতিষ্ঠানের অফিসে চুরির ঘটনায় 3 সদস্যের একটি চোর চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় আগ্রাবাদের একটি অফিস থেকে প্রায় 1,43,00,000 টাকা সহ মূল্যবান কাগজপত্র ও ডিভিআর চুরি হয়। আর এই ঘটনায় ডবল মোরিং থানায় মামলা দায়েরের পর অভিযান শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ 5,92,000 টাকা ও 2,000 মার্কিন ডলার উদ্ধার করা হয়। পুলিশ জানায় মূল হোতা মনির হোসেনকে গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বিশ্বের কাছে কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এই সমুদ্র সার্ফিংয়ের জন্য উপযুক্ত স্থান। সার্ফিং সহ সকল খেলাধুলা নিয়ে সরকার কাজ করছে। সকালে সৈকতে লাবণী পয়েন্টে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে। পরে নারী ও পুরুষ সার্ফারদের সার্ফিং উপভোগ করেন প্রতিমন্ত্রী। সরকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন, সেখানে শুধু সবাই বিগত সময় দেখা গেছে যে ফুটবল কিংবা ক্রিকেটের প্রতি বেশি ফোকাস ছিল, অন্যান্য খেলাগুলোর বিষয়ে খুব বেশি ফোকাস ছিল না। বাট আমরা কিন্তু চিন্তা করছি, চেষ্টা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আগামী 30 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 64টি জেলায় একই সময়ে একই দিনে আমরা নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছি। সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে যমুনা সেতুর পশ্চিম পারে নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই যে রংপুর ময়মনসিংহ এবং বগুড়াগামী একটি বাস, বুশরা বাস, এটা সকাল অনুমান 11টা থেকে 11টা 20 এর মধ্যে সে ঢাকাগামী যাওয়ার সময়
নলকা ব্রিজের পশ্চিম পাশে তাওহিদ হোটেলের সামনে বাসটি নিজেই আইল্যান্ডের উপরে উঠায় দেওয়ার পর মেবি ব্রেক ফেল বা তার হয়তো তার ওভারটেক করার কারণে এটা হয়েছে। সে নিজেই ময়মনসিংহ যাচ্ছিল, পরে উঠায় দেওয়ার পর তাৎক্ষণিক স্পট ডেথ 2 জন মারা গেছেন আর কি, আর একজন হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন আর কি, মোট 3 জন মারা গেছেন। আহত হয়েছে 10-12 জনের মতো অনুমান। কৃষককেই সরকারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের ভাকুরতা ইউনিয়নের ঢাকা 2 আসনের অন্তর্গত ভাকুরতা, আমিনবাজার ও তেঁতুলছড়া ইউনিয়নে প্রায় 60 জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে 2025-26 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে উপসি আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার নির্বাচনের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। সরকারের পক্ষ থেকে সকল কৃষকদের সব বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। পয়লা বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক কার্ড। কৃষকরা কার্ড পাবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা বীজ, সার, কৃষি পণ্য পাবেন। টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার রত্নাটা গ্রামে পুকুরে পড়ে 2 মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতরা হল উপজেলার সরবারি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোসাম্মদ তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোসাম্মদ নিসা খাতুন। অপরজনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় তারা 3 জন একসঙ্গে মাদ্রাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে 2 জনকে মৃত অবস্থায় এবং অপরজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফরিদপুরের ভাঙ্গায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। হত্যার পর গৃহবধূ হাসিনা পারভিন মিনু নামের ওই নারীর মরদেহ ভাঙ্গা থানার সূর্যনগর এলাকায় ফেলে রেখে যায়। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি আনিসুর রহমানকে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ বিষয়ে বিস্তারিত জানান। গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার রেল স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে। স্টেশনটিতে দায়িত্বরত ওয়েমেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গাইবান্ধার বোনাপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেন নলডাঙ্গা রেল স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় বালাসীঘাট রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে। সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে 144 ধারা জারি করেছেন আদালত। উপজেলার 11 নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকায় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। সাম্প্রতিক সময় বিরোধ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত বিরোধপূর্ব জমিতে 144 ধারা জারি করেন। এছাড়া উভয় পক্ষকে জমির মালিকানার বৈধ কাগজপত্র সহ আদালতের নির্ধারিত তারিখে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়াইনঘাট ভূমি অফিসের তহসিলদার আব্দুল মোনায়েম এসব কথা বলেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় যৌথ অভিযানে প্রায় 118 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে শ্যামলাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানায়, অভিযানে 2টি গুদাম তল্লাশি করে 60 লক্ষ মিটার চরঘেরা জাল,
40 লক্ষ মিটার কারেন্ট জাল এবং 20টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। কুড়িগ্রামের বুরঙ্গামারীতে একটি জুয়েলারি দোকানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বুরঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারীদের বিচারের দাবিতে বন্ধ রয়েছে উপজেলার সমস্ত জুয়েলারি দোকানপাট। বুরঙ্গামারী থানার ওসি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় ক্যাম্পাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি এপিএম মমিনুল হক, সাবেরা সুবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান ভুইয়া, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, সাবেক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেব, সাবেক শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া সহ আরো অনেকে। ছাত্র বান্ধব অভিভাবক ছিলাম, আমি চেষ্টা করেছি খুব কাছ থেকে ছাত্রদেরকে কিভাবে। ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। মেলায় প্রায় 45টি স্টলে বিভিন্ন শিল্প পণ্য ও বাণিজ্যিক সামগ্রীর প্রদর্শন ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য 20 টাকা হলেও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শনের বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন, এ ধরনের মেলা নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা দেখেন যে মেলা হয় এবং এটা খুব সুন্দর উদ্যোগ, যেটা বাণিজ্য মেলা হিসেবে। বরিশাল ঝালকাঠির 2 জেলায় সরকারি সেচ প্রকল্পের 78টি সেচ পাম্প অযত্ন অবহেলায় পড়ে থাকায় চুরি হচ্ছে মূল্যবান মালামাল। মাদক সেবীদের বিচরণে অপরাধের স্বর্গরাজ্য পরিত্যক্ত এসব ভবন। অপরদিকে খালে পানি না থাকায় বন্ধ সেচ প্রকল্প। তেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দাম বাড়ার আশঙ্কায় কৃষিপণ্য। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বরিশাল এবং ঝালকাঠি জেলার পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় 1980 এবং 85 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2টি পর্যায়ে চালু করেন কৃষি খাতের উন্নয়নে সেচ প্রকল্প। এতে বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, ঝালকাঠি, রাজাপুর সহ 7টি উপজেলার কৃষি উৎপাদনে কৃষকের সংকটকালীন খাল থেকে সরকারি পাম্পের পানি হতো একমাত্র ভরসা। আলু চলে না, পেঁয়াজ চলে না, তাহলে কৃষিতে আছে কিতে? কৃষি তো এমনি মরা। এবারে ধরো তেল কিনতে হয় বেশি হয়, এবারে হেঁটে শেষ করতে হয় পানি। তা তো আমার না কৃষি তো হয়তো মাঠে মরিয়েই থাকা লাগবে। পানি দেবো, পানি দিতে আমরা পাম্প দিয়ে পানি দেওয়া লাগে। বর্তমানে তেলের যে সংকট, তেলের যে দাম, ঠিকই আছে, এতে আমাদের কোনো জনগণের কোনো উপকার হইতেছে না, কিন্তু এটা থাকাছি না থাকাই। সময়ের প্রয়োজনে 6টি উপজেলার 78টি পাম্প এবং অর্ধশত স্লুইস গেট স্থাপন করা হলেও তদারকির অভাবে চুরি হচ্ছে সরকারি সম্পদ আর পরিত্যক্ত ভবন, মাদকসেবী সহ নানান অপরাধের স্বর্গরাজ্য। এই চৈত্র মাসে আমাকে ধান শুকাই থাকে, কচু কৃষি খামার করছি, হাতে তো পানি পাইতে আসি না। খেতে ফসল হইতে, ধান হইতে, অনেক কিছুই হইতে এখন পানির অভাবে আমরা অনেক কিছু কাজ করতে পারি না। বর্তমানে মাঠে কৃষকের বেশ কিছু ফসলই থাকলেও পর্যাপ্ত পানির অভাবে তা শুকিয়ে যাচ্ছে। একদিকে জ্বালানি তেলের সংকট, অপরদিকে নেই সেচের পানি। সব মিলিয়ে কৃষকের যেন মরার উপর খাড়ার ঘা। এই সুইচ গেট যে দেশে খালে আগে পানি রাখতে বান দিয়া, কপার দিয়া, আর এগুলো সব বেঁচে গেছে এই সরকারের চামচারা সব। সরকারি ভবন পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় এক জায়গায় মাদক এবং এই দেখা যায় ফ্ল্যাশ খেলার গ্রুপ একটা অনার্গল চলতে আছে। এই মৌসুমে কৃষি বাঁচাতে দ্রুত পানি সরবরাহের দাবি কৃষিবিদের। অন্য অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়, কিন্তু বরিশালে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয় না। তবে ওই যে খাল বিলের যে পানি দিয়ে
কৃষক ভাইরা বড় ধানের সেচ কাজ চালান। জনবল সংকটে এই পাম্প বিলুপ্তের কথা স্বীকার করেন এই প্রকৌশলী। আমরা এই পাম্প হাউসগুলো পুনরায় মেরামত করতে আমাদের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং 2টা পর্যায়ে আমরা এই পাম্প হাউসগুলো মেরামতের জন্য উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে 21টা পাম্প হাউস পুনর্বাসন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি 46টা পাম্প হাউস পুনর্বাসনের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। অযত্ন, অবহেলা আর তদারকির অভাবে এভাবেই প্রতিদিন ব্যাহত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের বিভিন্ন মালামাল, আর এতে নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে। তাই এই খাতকে বাঁচাতে সংশ্লিষ্ট দপ্তর নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, সকালে অভিযুক্তরা 50 থেকে 60 জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক গাছ কর্তন শুরু করে বাঁশের বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাকে মারধরের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমার হলো ডিগ্রি হয়েছে এই 25 সালে। কালিয়াকৈর থানায় অভিযোগ করি, অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে।